মুজিবুর রহমান মঞ্জু, যদি বাংলাদেশের বা এই সরকারটির বয়স মাত্র 6 মাস, তারা আনুষ্ঠানিকভাবে গত 17 তারিখে তাদের 6 মাস পূর্তি এক ধরনের উদযাপনও বলা যায়, বা তাদের মূল্যায়নটি তারা করেছেন। এই 6 মাসে আসলে একটা গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের ধাপ পেরিয়ে একটা গণতান্ত্রিক সরকার, অনেক চ্যালেঞ্জ আছে অর্থনৈতিক জায়গাতে। এর মধ্যে আবার এই যে কূটনৈতিক চ্যালেঞ্জটা এবং একটা কি বলে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবে কিনা, কারণ জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি যদি মনে করেন যে তারা আসলে ভারতে যাওয়া উচিত এবং তিনি যদি এই সিদ্ধান্তটা নেন, আপনারা যারা বিরোধী দলে আছেন তারা তখন এই ইস্যুগুলো নিয়ে তাকে এক ধরনের চাপে ফেলবেন কিনা, যে এগুলোর সমাধান না করে আপনি যেতে পারবেন না? বিরোধী দলের চাপ তো সবসময় নেগেটিভ না, এটা পজিটিভও হতে পারে। পজিটিভ মানে কি, ধরেন আপনার সাথে আরেকটা আপনার কাউন্টার পার্টের আলোচনা হচ্ছে একটা ন্যায্যতার জায়গায়, আপনি তো তখন বলতে পারেন যে দেখেন আমার দেশের মানুষ এটা কনসার্ন, তাই না? এখন আমরা যখন ভারতকে বলছি যে শেখ হাসিনাকে আপনি ফেরত দেন, শেখ হাসিনাকে আপনি লিগ্যাল আইনি ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে দেন, আপনার সামনে আমার একটা চুক্তি আছে। ভারত কি করছে দেখেন, ভারত কিন্তু তার অন্যান্য রাজনৈতিক দলের সাথে আবার এক ধরনের সর্বদলীয় গুটু করে সেও বুঝাচ্ছে যে আমার এখানে শেখ হাসিনার জন্য একটা কনসেনসাস আছে। তো সো আমি যেটা মনে করি যে পররাষ্ট্র জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে না, এখানে আমরা সবাই ইউনাইটেড। এই যে আপনি দেখেন গভর্নমেন্টের যে স্ট্যান্ড, সেটাতে কিন্তু আমাদের সবাই কিন্তু একমত। আমরা মনে করছি যে গভর্নমেন্ট যদি এই জায়গায় দাঁড়ায়, আমরা সবাই সরকারের সাথে আছি। আপনি তো দেখেছেন যে সীমান্তে পুশিন ঠেকানোর জন্য দলমত নির্বিশেষে নারী পুরুষ সবাই কিন্তু বিজেপির সাথে গিয়ে দাঁড়িয়েছে। ভারত আমাদের উপর এই কাজটা করতে পারে কেন? এখন একটা প্রশ্নে আসেন যে আমাদের স্বার্থহানি হচ্ছে, আমাদেরকে পানি দিচ্ছে না, আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা একটা সবসময় একটা ষড়যন্ত্র তৈরি করে রেখেছিল, তাদের ওখানে স্বাধীন বঙ্গভূমি নামে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার এক ধরনের তৎপরতা আছে। সুযোগটা পায় কিন্তু এ দেশের তাদের কিছু, আমরা খারাপ ভাষায় যদি বলি বা আর একটু শুদ্ধ ভাষায় ইংরেজিতে বুঝাই বললে সেটা হচ্ছে ব্রোকার আছে তাদের কিছু, এবং তাদের ব্রোকাররা পরিষ্কার। আপনি তো শেখ হাসিনা গর্ব করে বলছে ভারতকে আমি এত এত দিয়েছি, সারা জীবন তারা এটার কৃতজ্ঞতা শেষ করতে পারবে না। তাহলে বুঝেন যে আপনি বাংলাদেশের নাগরিক বলছেন, কিন্তু মনে প্রাণে আপনি আসলে ভারতের স্বার্থ দেখছেন। আমরা এতদিন যে আওয়ামী লীগকে বলছি যে ভারতের দালাল, আমরা যে স্লোগান দিতাম ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, দেখবেন এটা আওয়ামী লীগের গায়ে লাগতো। এখন এটা প্রমাণ হয়েছে যে সেটা আসল। এবং ভারতের জায়গা থেকে আপনি দেখেন এই যে দালাল পোষার রাজনীতি, এটা কিন্তু বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? আলটিমেটলি এটা তো সাস্টেনেবল হয় না। এই যে ভারত আজকে বাধ্য হয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিতে, আমি এই ভাষায় বলছি এই কারণে যে সে যদি হাসিনাকে আশ্রয় না দেয়, সে তো সারা জীবনের জন্য তারা দালাল খুঁজে পাবে না। তারা মনে করবে যে আমাদের বিপদে তো সে আশ্রয় দেয় না, সুতরাং আমি আর এই ভারতের দালালি করব না। এখন এই যে দালাল রক্ষা করার জায়গাটা, এত কষ্ট করে দালাল না পুষে আমরা শুনি যে ভারতের রয়ের হিউজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে, সবগুলো আমার কাছে ফাও মনে হয়। ভারতীয়রা খুব যে পয়সা খরচ করে আমার কাছে মনে হয় না। আমি যেটা মনে করি, এত কষ্ট করে দালাল পুষে লাভটা হলো কি? আপনি তো ঠেকাইতে পারেন নাই। অল্প কয়েকজন আর্মি অফিসার 15ই আগস্টে শেখ মুজিবকে হত্যা করেছে নৃশংসভাবে, এবং সেই হত্যাকাণ্ডের পরে ক্ষমতায় আওয়ামী লীগ এসেছেও, আবার ক্ষমতায় আওয়ামী লীগ। খন্দকার মোশতাক কি, আপনার সেনাবাহিনী প্রধান কি, সব তো তাদেরই। এখনো কি দেখেন, এবারে প্রেসিডেন্ট কে ছিল? হাসিনার প্রেসিডেন্টই ছিল। সেনাবাহিনী প্রধান কে ছিল? সচিবালয়ে সব সচিব টচিব এগুলো কার? তাদের দীর্ঘদিনের প্ল্যান্টেড সচিবরাই তো ছিল। তারপরে তো ক্ষমতায় থাকতে পারে নাই। এবং এত ম্যাসিভ মাইগ্রেশন, এত ম্যাসিভ পালিয়ে যাওয়া ইতিহাসে তো আর হয় নাই। কথা হচ্ছে প্রত্যেক রাষ্ট্র, আমরা বলি না যে শিখতে হয়, বয়সের সাথে সাথে মানুষকে অনুভব করতে হয়। ভারত আর শিখবে কবে? ভারতের, আমি তো মনে করি ভারতের জনগণের উচিত এই সমস্ত অথর্ব তাদের যারা পররাষ্ট্রনীতি তৈরি করছে, শুধু তো আজিজ ভাই বলেছে শুধু তো বাংলাদেশ না, সব নেইবারদের সাথে তাদের সম্পর্ক, তাদের সাউথ ব্লককে একসাথে ক্যান্সেল করা উচিত, সবার পানিশমেন্ট হওয়া উচিত। এটা কোনো পররাষ্ট্রনীতি হইতে পারে না। কিছুটা রিপারকেশন হয়তো আমরা তরুণদের মধ্যে দেখছি, তারা এগুলো নিয়ে প্রশ্ন তুলছে। এটা আমি যেটা বলছি, আমার অনুরোধ থাকবে ভারতের তরুণদের কাছে, আমার অনুরোধ থাকবে ভারতের মানবতাবাদী রাজনৈতিক দলদের কাছে। আমরা ভারতের বিরুদ্ধে না তো, ভারতের কূট রাজনীতির বিরুদ্ধে, আমরা ভারতের এই একচক্ষা নীতির বিরুদ্ধে, ভারতের এক ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কের বিরুদ্ধে। আরে ভাই, আমরা ভারত বাংলাদেশ, ওই যে হাই কমিশনার যিনি আসছেন দীনেশ ত্রিবেদী, উনি বলেছেন না যে আমরা এক আকাশ এক বাতাস। তো আমরা এক আকাশ এক বাতাস তো ছিলাম,
বিভেদটা তৈরি করেছে কারা? জমিদার প্রথা চাপিয়ে দিয়ে আমাদের উপরে দিনের পর দিন যুগের পর যুগ অত্যাচার অন্যায় করেছে কারা? দ্বিজাতি তত্ত্বের এই মানে আপার হ্যান্ডটা হয়েছিল কেন হিস্ট্রিতে? এই জিনিসগুলো তো ভাই ইতিহাস থেকে আপনারা বুঝতে হবে। আপনাদের এটা বুঝে আপনারা যতক্ষণ পর্যন্ত এই জায়গায়, আমরা যেটা বলছি, ভারত যে বলে যে তাদের রাষ্ট্রীয় নীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম, তো তারাই তো সেকুলারিজমকে লঙ্ঘন করছে, তারাই তো সেকুলারিজমকে একেবারে পায়ে দলন করছে। ভারতের ইতিহাসে এত মসজিদ ভাঙা হয়েছে, ভারতের ইতিহাসে এত দাঙ্গা, আর কোন দেশে এত দাঙ্গা আছে বলেন? মানে রিলিজিয়াস দাঙ্গা আছে। জি। তো আমি যেটা মনে করি, ভারতের জনগণকে জেগে উঠতে হবে, ভারতের জনগণকে এই রিয়েলাইজেশনটা তুলতে হবে। এটা 1 মাসের ব্যাপার ভারতের সাথে আমাদের সম্পর্কের এই টানাপোড়েন দূর করা। ন্যায্যতাকে প্রাধান্য দিতে হবে। এখানে কোনো ব্যক্তি, ভাই আমার ছেলে যদি চুরি করে, আপনার ভাই যদি চোর হয়, আপনি পুলিশে দেন না? আমরা তো সেটাতে এখানেই তো ন্যায়ের প্রসঙ্গ। শেখ হাসিনার সাথে আপনার অনেক পীড়িত আছে, ভালোবাসা আছে, ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা মানুষ খুন করেছে, শেখ হাসিনা নিজের দেশের সাথে বেইমানি করেছে, নিজের দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে। আপনাকে বুঝতে হবে যে নিজের দেশের লুণ্ঠন করে সে তোমার দেশে থাকলেও ঝামেলা করবে। হাসিনাকে বেশি জায়গা দিলে তোমার দেশেও সে কিন্তু মানে ক্ষতি করবে। তো এটা তো গ্লোবাল মানে থ্রেট শেখ হাসিনা। জি।